গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব পনির চতুর্থ অধ্যায়। লিখেছেন মতি নন্দী। গল্প পাঠে আমি দীপালি। সকাল 8টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফিরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাতে টেবিল চেয়ার পাতা, লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকাল 4টায়। লাউড স্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল, এই শালা, 4টায় কিরে? বল 4ই ঘটিকায়। অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়ছি। দে দে, আমাকে মাইক দে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কল্ল রাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় শ্রী কৃষ্ণপ্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4ই ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা ও আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যে। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকষ কালো একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশেরই বয়স 16 থেকে 17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের উপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ঢালা প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিং এর ধারে সরে এলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, 2-4টে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কোণের পাশাপাশি হাঁটতে হাঁটতে ওদের সঙ্গে কথা বলল। কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3জনকে দিয়ে একটা মুখে পুরলো। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়ে এলো। 3-4 চক্করের পর আবার সে চটি পড়লো। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশ বাবু, বাঙালিদের শরীর চর্চা? লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না, শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। কি আর করবে বলুন, আমরা ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি, ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। সদর দরজা তালা বন্ধ, লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটলো, প্রায় 50 মিনিট দেরি হয়েছে, অর্থাৎ
লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে হলো পার্কে গিয়ে কণিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলো। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না। এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। ওরে বুদ্ধু, এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এইসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে জনাচারের চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তক্ষুনি জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। তবে সে এইটুকু মাত্র জানে, এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কার কেমন সহনশীলতা, কেমন একগুঁয়েমি সেটা বোঝা যায়। কিন্তু কি লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলো বড় কাজে লাগানো না হয়। অপচয়। ক্ষিতীশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে। কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাবার জন্য। উঠে গিয়ে ঘুড়ি দেখলো, হিসেব কষে বার করলো উনি প্রায় 14 ঘন্টা হাঁটছে। এখনো 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর এই শেষের 6 ঘন্টা। টিকতে পারবে কি? কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজার তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ। গাছের ছায়ায় কিছু, আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা। কণি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতীশ গুনে দেখলো ওরা 13 জন। একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কণি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। কণির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে, চোখ দুটি বসে গেছে। গালের উঁচু হাড় দুটো আরো উঁচু, ঠোঁটের চামড়া শুকনো। কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কণির চলা থামবে না। কেন মনে হলো? কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না। শুধু এইটুকু সে বলবে, একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় তার মাথাটা সে কেমন ভাবে রাখে তাই দেখে। ক্ষিতীশ বাড়ি ফিরল 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে। ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা সেলামি চায়, সম্ভব নয়। সে ঘরে ঢুকে গেল। অন্য মানুষের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘুরে দেখতে লাগলো। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়লো। 13 থেকে 8, বসে গেছে 5 জন। পার্কে এখন বেশ ভিড়। লাউডস্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি। কণি হাঁটছে। ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালের সেই 3টে ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে। কণি 2-1 বার ওদের কথা শুনে হাসলো। ক্ষিতীশ লক্ষ্য করলো ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর 10-এর ছেলে, বেশ তাজাই দেখাচ্ছে। আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সংঘের হিতৈষী শ্রীযুত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা গর্বিত। ক্ষিতীশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে। সেখানে টেবিলের ওপর ইতিমধ্যে একটি সাদা চাদরের ও
তোড়া ভরা দুটি ফুলদানির আবির্ভাব ঘটেছে। তার পিছনে বসে আজকের সভাপতি। আরে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা। ক্ষিতীশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে। তারপরে পুরস্কার বিতরণ। লাউডস্পিকারে ফিসফাস শোনা গেল। বলতে ভুল হয়ে গেছে, পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন। 8 জনেই শেষ করলো প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতীশও এগিয়ে গেল। তার চোখ খুঁজতে খুঁজতে কণিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে 2 হাতে টিপছে ডান উরু। ওরে বাপ্পা, আর আমি হাঁটার রেসে নামছি না। দূর দূর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে তো পই পই করে বলেছিলুম নাম দিস না। আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলুম। বোগাস ব্যাপার। কান্তি এসে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়। কই, দিল না তো। এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না। তোকে বলেছে, উনি যদি ফ্রক পরে নামতো দেখতিস অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায়। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরাই কঞ্জুস। না রে, ঠিকই বলেছে ভাদুটা। আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়। এই দেখ তো চন্ডু, প্রাইজ প্রাইজ কি দেবে? পুরো একদিন বাড়ির বাইরে। মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই। লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতীশ হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে কণিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? মুখটা তুলল সে। কাঁচা পাকা কদম ছাড় চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জল জলে দুটি চোখের দিকে একটু বিরক্ত ভাবেই তাকালো। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কণি আবার মুখ তুলল। আপনি জানেন? হ্যাঁ, জানি। আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার আছে কি? অনেক কিছু শেখার আছে। আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো। চেঁচিয়ে ডাকলো, এই গোপলা, শুনে যা। টেবিলে স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা, ছেঁড়া গেঞ্জি গায়ে বছর 12-র একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা? দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে। মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে বেশ করেছে কনি। ক্ষিতীশ ভাবলো আর একবার কনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে। মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিকক হতে? যদি কেউ আপনাকে চাটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না। আমি জানি আপনি পারবেন না। সভাপতির পেছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখবো নাকি?
বিষ্ণুধর পিছন দিকে তাকালো, ক্ষিতীশকে দেখে ভ্রু কোঁচকালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি করবেন না। তারপর হাত সরিয়ে আবার বলতে শুরু করলো, কেন পারবেন না? জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। বিষ্ণুধর পিছন ফিরে তাকালো, ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানালো। ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের আমি বললাম, তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। হুম, আগে আগে, নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কোঁচকালো, তারপর মাথা হেলালো। পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতেই হবে। ছোটার কথা চেপে যান। পেছন থেকে ফিসফিস শোনা গেল, যদি কেউ বলে একটু ছুটে দেখান। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশেহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশাহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে। বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতটাতে লাগলো। এই যে হাঁটা, এ হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায়ভাবে পিছনে তাকালো। ভুলে গেছেন? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলুম, পাচ্ছি না। বলুন। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের প্রম্পট শুনে। শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করল, ইনকিলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো। প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টার পরে যারা, তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো। সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না। খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, চ বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতেই কোনি চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে, মাথাটা উঁচু কঞ্চির মতো শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো। আপনাকে বেশটাদা ডাকছে। কে বেশটাদা? অন্যমনস্ক ক্ষিতীশ বলল, আজ যিনি সভাপতি। ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর এক গাল হেসে বলল, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে,
তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলুম। তার কারণ আছে, আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি। আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন, অবশ্যই এজন্য টাকা দেবো। রাজি? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না। ক্ষিতিশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল, সেই জন্যই তো আপনাকে চাই। খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভার হচ্ছে সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভার মিনিস্টার হতে চায়। সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। নমস্কার। গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাহলে কোনির পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।